পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে আজ পর্যন্ত যতগুলি প্রশ্ন এসেছে আমরা সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। অর্থাৎ আমরা 2013 সাল থেকে 2020 পর্যন্ত সমস্ত পুলিশের পরীক্ষার প্রিলিমিনারি এবং মেইনের প্রশ্নের উত্তর আমরা ব্যাখ্যা করব, তার সাথে কিছু হোমওয়ার্ক দেব এবং আরও কিছু প্রশ্ন আলোচনা করব। তাই তুমি যদি আমাদের সমস্ত ভিডিওগুলি দেখো, উত্তরগুলি ব্যাখ্যা বুঝতে পারো এবং সংগ্রহ করে রাখো, তাহলে 100% তুমি কিন্তু চাকরি পেতে চলেছ। তাই সেই জন্য তোমাকে কি করতে হবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করতে হবে। যদি তোমার ঘরে বসে মনে হয় যে তুমি বাড়িতে বসার জন্য যথেষ্ট সময় পাচ্ছ না, পড়ার আরও বেশি সময় দরকার বা সেই রকম পরিবেশ পাচ্ছ না, তাহলে বলবো চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। আমরা আজকে শুরু করলাম 2016 পশ্চিমবঙ্গ পুলিশের প্রশ্নপত্র। এই 2016 যতগুলি প্রশ্ন আছে সেগুলি সলিউশন করে আমি পরের সালটি আবার তোমাদের সামনে আলোচনা করব। আজকের যে প্রথম প্রশ্নটি সেটি একটি জিআই প্রশ্ন। দেখতে পাচ্ছ এখানে যে বিষয়টি লেখা আছে খুব ভালো করে দেখো। ZA5, Y4B, XC6 এবং W3D এই বিষয়গুলি খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমত বলি, তুমি নিশ্চয় এইটা যদি লক্ষ্য করো তাহলে বোঝা যাচ্ছে যে এ এবং জেড পাশাপাশি উল্টো অ্যালফাবেট। কীরকম উল্টো অ্যালফাবেট? যে এর মান 1 এবং জেডের মান 26, এইগুলো উল্টো হয়। তেমন ওয়াইয়ের উল্টো বি, এক্সের উল্টো সি, ডাব্লুর উল্টো ডি। তাহলে কিভাবে উল্টো হয় সেই সিরিজটি মনে রাখা তোমার জরুরি। তাহলে প্রথমত এই জন্য তোমাকে ABCDগুলো ভালো করে লিখে নিতে হবে। A B C D E F G H I J K L M পর্যন্ত লিখে তোমাকে থামতে হবে। এম পর্যন্ত লেখার পরে আবার উল্টো করে লিখতে হবে। N O P Q R S T U V W X Y Z। এবার দেখো এই যে সংখ্যাগুলি আমি লিখলাম এইগুলো হচ্ছে যে একে অপরের উল্টো হয়। তাই এই যে ট্রিকটি আমি লিখলাম এই ট্রিকটি তুমি কিন্তু মাথায় রাখবে। কীরকম ট্রিক? প্রথমত স্যার এম পর্যন্ত লিখে নিতে হবে, তারপরে এমটাকে ঘুরে আবার এইদিকে লিখতে হবে। তাহলে এই যে ট্রিকটা হচ্ছে একে অপরের উল্টো দিকে থাকে। তাহলে দেখো এর সঙ্গে জেডের সঙ্গে এ আছে, ওয়াইয়ের সঙ্গে বি আছে। এবার ভালো করে দেখো, জেডের সঙ্গে এ, তারপর ওয়াইয়ের সঙ্গে বি, তারপরে এক্সের সাথে সি, ডাব্লুর সাথে ডি, ভি এর সাথে ই, তাই তো? তাহলে দেখো আমরা প্রথমত পরপর ওরা লিখেছে, তাহলে কি ভি এর সঙ্গে ই আসতো। তাহলে ভি এর সঙ্গে ইতে কোন কোন অপশনগুলি আছে? এখানে সবগুলি ভি এর পরে ই আছে। এইটা দেখো, এই অপশনটা দেখো যে ই এর পরে ভি আছে, তাহলে অপশন বি কাটা হয়ে যাবে। তাহলে আমরা অপশনগুলি দেখি A B C D। যে কোনো জিআই করতে গেলে, খুব ভালোভাবে করতে গেলে যে অপশনটা হবে না আগে সেই অপশনটা বাদ দিতে হবে, তারপরে যে অপশনটা হবে সেটি করলে জিআইয়ের নম্বর কাটার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং আমি বি অপশনটা পুরোপুরিভাবে কেটে দিলাম যে বি কোনোভাবেই হবে না। তাহলে বাকিটা দেখো। আচ্ছা, এবার আমি সংখ্যাগুলো দেখে নেব। সংখ্যাগুলো কোথায় বলছে? প্রথমে শেষে, তারপরে মাঝে, তারপরে শেষে, তারপরে মাঝে, তাই তো? তাহলে এটা শেষে বসবে। তাহলে এইটা দেখো এই সংখ্যাটা মাঝে আছে, সুতরাং এ কাটা পড়ে থাকলো। এবার VE 5 আর VE 7, তাহলে 7 হবে না 5 হবে? খুব ভালো করে লক্ষ্য করে দেখো। আমি দেখি যদি সংখ্যাটা কেমন হচ্ছে। 5, প্রথমত 5 আছে, তারপরে দেখো প্রথমে 5, একে 5, তারপরে 6 হয়েছে। তাহলে 5-এর পরে 6, 6-এর পরে কত হওয়া উচিত? 7। একেবারে ঠিক ভেবেছ। তাহলে এই সংখ্যাটাও কাটা। আলটিমেটলি ডি ইজ দ্য রাইট আনসার। সুতরাং VE 7 হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা প্রতিটা সাবজেক্ট এইটাকে নাম্বার এবং অ্যালফাবেট সিরিজের কম্বিনেশন। আমরা তোমাকে এই প্রশ্নের জন্য পাশাপাশি আরেকটি প্রশ্ন দিয়ে রাখি, তুমি যদি সলিউশন করে আমাদের কমেন্ট সেকশনে জানাবে।
তুমি আমাদেরকে বলবে এই যে কোশ্চেন মার্ক হলো এখানে কি বসবে সেটা আমাদের সঙ্গে আলোচনা করবে, ঠিক আছে? প্রতিনিয়ত আমরা তোমার সঙ্গে নিয়ে আসবো। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। 2016 সালে পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের এখানে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জিকের প্রশ্ন। তোমরা জানো আমাদের নদিয়া জেলায় একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। তাই চাকরি পেতে গেলে অবশ্যই আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে। এখানে প্রশ্ন হয়েছে একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লি সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? একমাত্র মেয়ে বা একমাত্র মহিলা যিনি দিল্লি সিংহাসনে বসেছিলেন তার নাম আমরা সবাই জানি যে তার নাম হচ্ছে রাজিয়া সুলতানা। আমরা রাজিয়া সুলতানার ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদের কাছে জেনে নেব। তুমি প্রথমত রাজিয়া সুলতানার পুরো নাম কি সেটা তোমাকে জানতে হবে। রাজিয়া সুলতানার পুরো নাম অনেকটাই বড়। সুলতানা রাজিয়া উদ্দুনিয়া ওয়া উদ্দিন। তাহলে এইটা হলো সুলতানা রাজিয়া সুলতানার পুরো নাম। কী নাম? যে রাজিয়া সুলতানা উদ্দুনিয়া ওয়া উদ্দিন। তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। ভারতে প্রথম মহিলা শাসক। ভারতের প্রথম মহিলা শাসক। তো তিনি কবে সিংহাসনে বসেছিলেন? 1236 সালের 20 এপ্রিল তিনি সিংহাসনে বসেছিলেন এবং 1240 সাল পর্যন্ত তিনি সিংহাসনে বসেছিলেন। তাহলে এই গেল আপাতত রাজিয়া সুলতানা সম্বন্ধে আমাদের ছোট্ট যে ইনফরমেশন। পরে একটি ইংরেজি প্রশ্ন এসেছে যেটি লেখা আছে অ্যান অথর হু রাইট আ স্টোরি অফ আনাদার পারসন লাইফ ইজ নোন অ্যাজ। বলা হয়েছে যিনি অন্যের জীবনী সম্বন্ধে লেখেন তাকে কি বলা হয়? আমরা সবাই জানি তাকে বলা হয় যে বায়োগ্রাফার। তো বায়োগ্রাফার এক কথায় প্রকাশ এটি আমি বলতে পারি। তুমি বলো তো দেখি। যেমন ধরো না, একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরো অ্যাঙ্কর কাকে বলা হয়? যে টিভি এবং রেডিও প্রোগ্রামকে সঞ্চালক করে তাকে সঞ্চালক বা অ্যাঙ্কর বলা হয়। যেমন ধরে নাও আরেকটা উদাহরণ দিই। দেখো লেক্সিকোগ্রাফার কথার অর্থ হচ্ছে যারা ডিকশনারি তৈরি করে। লেক্সিকো লেটারের সঙ্গে পরিচিত, তাই লেক্সিকোগ্রাফার বলা হয়। তোমরা এটাও জানো যে আমাদের যারা স্পেস অ্যাস্ট্রোনট কাকে বলে? একদম যে তাহলে অ্যাঙ্কর কাকে বলে নিশা বুঝে গেছো। লেক্সিকোগ্রাফার কাকে বলে, অ্যাস্ট্রোনট কাকে বলে? অ্যাস্ট্রোনট যারা স্পেস ক্রাফট অর্থাৎ স্পেসে ইম্পর্টেন্ট। দেখো আমরা সবথেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলি তুমি সত্যি ভিডিওগুলো দেখলে ভীষণ উপকার হবে এবং সব রকম মিশানো থাকবে। এটা হচ্ছে সবথেকে আচ্ছা। আজকের প্রশ্ন যে আমি একটা ওয়ার্ড লিখব, সেই ওয়ার্ডটার তোমাকে বলতে হবে কমেন্ট সেকশনে গিয়ে। তুমি যদি আমাদের প্রতিটা প্রশ্নের আনসার দিতে পারো, যে হোমওয়ার্কে আনসার দিতে পারো, এটা HW থাকলো। এটা কি বলা হয় যে কার্টোগ্রাফার কাকে বলা হয়, এটি হোমওয়ার্কে থাকলো। তুমি যদি বলতে পারো তাহলে কিন্তু ভীষণ উপকার হবে তোমার। চলো এবার আসি। এখানে প্রথম যে প্রশ্নটা এসেছে দেখো, ভালো করে দেখে নাও। হ্যাঁ, বলা হয়েছে চুজ অফ দ্য ফলোইং অল্টারনেটিভ ওয়ার্ডস হুইচ অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাম্পেল। হ্যাঁ, অ্যাম্পেল যে শব্দটি আছে এই শব্দের অপোজিট ওয়ার্ড বের করতে হবে। প্রথমত অ্যাম্পেল শব্দের অর্থ হচ্ছে কি? দেখো, অ্যাম্পেল শব্দের অর্থ হচ্ছে যে ধরো তুমি কোথাও গেছো, এবার বেড়াতে যাবে, তোমার মা তোমাকে 5,000 টাকা দেবে। এবার বাবা বলছে 5,000 টাকা হয় নাকি, তুই আরও কিছু নিয়ে যা। তুমি তখন বলে না এটাই যথেষ্ট। তো সেই পরিস্থিতিটাকে অ্যাম্পেল বলা হয়। অর্থাৎ অ্যাম্পেল মানে যে ঠিক আছে, যথেষ্ট। তাহলে যদি বাংলা মানে বলি যথেষ্টর কাছাকাছি, যথেষ্ট। তাহলে যথেষ্ট বলতে কি বোঝায়? যে হ্যাঁ এনাফ হয়েছে, এনাফ মানে এনাফ, যে এনাফ যথেষ্ট। আমার সাফিসিয়েন্ট কথাটি ব্যবহার করা যেতে পারে। এখানে অপশনগুলি দেখো,
যে এখানে সাফিসিয়েন্ট কথাটি কিন্তু দেওয়া আছে, সাফিসিয়েন্ট তার মানে এই মানেটা হচ্ছে সেম, এনাফ মানেটা সেম, তাহলে কিন্তু এখানে সেই মানেটা জিজ্ঞেস করেনি, এখানে জিজ্ঞেস করেছে অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে। তাহলে আমরা বলতে পারি অপশন সি ইজ দ্য রাইট আনসার, যে ইনসাফিসিয়েন্ট কথাটি কিন্তু এখানে প্রযোজ্য। ঠিক আছে না, প্রযোজ্য। তো যাই হোক, চলো পরবর্তী প্রশ্ন তোমার জন্য বিশেষ ইম্পর্টেন্ট। পুলিশ এবং আর্মি হতে চাও, তাহলে অবশ্যই বলবো আমাদের আবাসিক কোচিং সেন্টার চলে এসো, যেটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত। এখানে প্রশ্ন লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম লিখতেন, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম লিখতেন সেটি হলো, আচ্ছা প্রথমত বলি এই ছদ্মনামটি ভীষণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ছদ্মনাম বিভিন্ন লোকের বিভিন্ন রকম ছদ্মনাম আছে, যেমন ধরে নাও মৌমাছি, তুমি বলতে পারবে মৌমাছি কার ছদ্মনাম, তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে লাগো। নীল লোহিত, নীল লোহিত কার ছদ্মনাম। তারপরে দেখো যাযাবর, অনেক ছদ্মনাম আছে সাহিত্যে, অনেক ছদ্মনাম আছে। ঠিক আছে, আচ্ছা একটা অদ্ভুত ছদ্মনাম ব্যাঙাচি। ওকে, তাহলে ছদ্মনাম বিভিন্ন ছদ্মনাম আছে, যেমন ধরে নাও মৌমাছি, মৌমাছির মতো ভন ভন করে, একে তাই বলা হয়, ইনিকে বলা হতো বিমল কুমার ঘোষ। তাহলে বিমল কুমার ঘোষকে মৌমাছি বলা হতো। অন্যদিকে নীললোহিত বলে পরিচিত হচ্ছে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। যাযাবর নামে পরিচিত হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। ব্যাঙাচি নামে কে পরিচিত? একেবারে ঠিক বলেছো, অনেকে আনসার ঠিক বলেছো, আমাদের কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কিন্তু ব্যাঙাচি নামে পরিচিত। ঠিক আছে না, এবার আছে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কী নামে পরিচিত। তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর যে ভানু সিংহ নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর শর্টকাটে লিখলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের, তুমি আমায় বলি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভানু সিংহ ছদ্মনাম ছিল এই কথাটি ঠিক, কিন্তু আরও ছদ্মনাম ছিল, সেগুলো তোমার জেনে নেওয়া উচিত। আমি আরও কয়েকটি ছদ্মনাম আমি তোমাকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের, সেগুলি তুমি লক্ষ্য করো। শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী কনিষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল। তারপরে আরেকটি নাম ছিল শ্রীমতী মধ্যমা, শ্রীমতী মধ্যমা ইনি হচ্ছে, তাও কিন্তু আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অন্যদিকে আরেকটি নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, আমরা যদি বলি দেখো ষষ্ঠীচরণ দেব শর্মা। তাহলে ষষ্ঠীচরণ দেব শর্মা, এই একটি প্রশ্নের মাধ্যমে তুমি কিন্তু অনেকগুলি ইনফরমেশন জানতে পারলে। তার মানে হচ্ছে তুমি যদি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি ফলো করো, বা তুমি কমেন্ট সেকশনে জানাও যে এই ধরনের ভিডিও যদি আমরা A to Z ভিডিও দিতে পারি তাহলে তোমার কতটা উপকারে আসবে, সেই ধরনের কমেন্ট করো। যদি ভালো লাগে অবশ্যই আমরা কিন্তু এগুলিকে কন্টিনিউ করব, ঠিক আছে। এবং ভিডিওটি আশা করব যে যেহেতু মিক্স পড়াশোনা, তাহলে তোমার কি হবে, খুবই ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি ইজিলি পুলিশের যে পরীক্ষা সেটি কিন্তু পাস করে যাবে। এবং চাকরি পেতে গেলে অবশ্যই আবাসিক কোচিংয়ে আসতে হবে। চলো পরবর্তী প্রশ্ন। এখানে বলা হয়েছে এ চাইল্ড হু লস্ট বোথ অফ হিজ প্যারেন্টস কল, একজন শিশু যার মা এবং বাবা দুজনকে হারিয়েছে তাদেরকে কি বলা হয়। এখানে আমরা সবাই জানি যে তাদেরকে কি বলা হয়। তোমরা জানো যে অনাথ বাচ্চাকে অরফ্যান বলা হয়। ইয়েস, অরফ্যান বলা হয়, অরফান। তুমি যদি সিনেমার ভক্ত হও তাহলে দেখবে অনেক চাইল্ড অরফ্যান নামে একটি সিনেমা আছে, তো সেই বিষয়গুলি কিন্তু আছে। যাই হোক, আমরা পরবর্তী চলব। অবশ্যই তুমি যদি ফ্রি কোচিং আসতে চাও, যেখানে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি, শুধুমাত্র ভর্তির সময় টাকা লাগে, আমাদের সঙ্গে চলে আসতে পারো। আমরা প্রথমত দেব এই প্রশ্নটি, যাই হোক বাংলায় যদি করি, বলেছে যে কোন পদ্ধতি, একটা পদ্ধতির নাম বলো যেটি কঠিন অবস্থা থেকে গ্যাস সরাসরি হয়। অর্থাৎ কি হচ্ছে যে কঠিন থেকে গ্যাস,
একটা পদার্থ আমরা ধরো কখনো যে পদার্থ আগুন দিয়ে জ্বালাই বা যখন আগুন দিয়ে দাহ করি তখন কি হয়, যেন বরফকে দাহ করলে তাহলে প্রথমে জল হবে অর্থাৎ তরল হবে, তারপর আস্তে আস্তে বাষ্প হবে, তাহলে সরাসরি তরল না হয়ে কঠিন থেকে গ্যাস হয়। এই পদ্ধতিটিকে কি বলা হয়? যে তার মানে প্রথমে লেখা আছে ঊর্ধ্বপতন, না বাষ্পীভবন, না ঘনীভবন, না অবক্ষেপণ। আবার বলি, ঊর্ধ্বপতন, বাষ্পীভবন, ঘনীভবন না অবক্ষেপণ, সাবমিলেশন, কনডেনসেশন, ইভাপোরেশন না ডিপোজিশন। এটা আমরা সবাই জানি যে ঊর্ধ্বপতন বলা হয়, এটাকে বলা হয় ঊর্ধ্বপতন বলা হয়। ঠিক আছে, আচ্ছা এই ধরনের ঊর্ধ্বপতনের কি উদাহরণ যদি তোমাকে ধরে, অনেক সময় অনেক পরীক্ষায় আসে যে উদাহরণ ধরা হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে কার্বন ডাইঅক্সাইড, তুমি নাম শুনেছো, কার্বন ডাইঅক্সাইডকে আমরা ড্রাই আইস বলি, ড্রাই আইস। এই কার্বন ডাইঅক্সাইডকে যদি শক্ত করা হয় তাহলে যে আইস বা বরফ তৈরি হয় সেগুলো কিন্তু শুকনো, ভেজা ভেজা নয়। তখন ওই ভেজা ভেজা আইসকে যদি গরম করা হয় তাহলে সরাসরি কিন্তু কার্বন ডাইঅক্সাইড হয় কোনো তরল পাওয়া যায় না। ঠিক আছে, তো এই ধরনের উদাহরণকে বলা হয় ঊর্ধ্বপতন। অনেক মোলার সলিউশনে আরও অনেক কিছু হয়। তো আমি চাইবো যে তুমি আরেকটি ঊর্ধ্বপতনের উদাহরণ তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও, আরেকটি উদাহরণ কমেন্ট সেকশনে গিয়ে জানাও। চলো আমরা পরবর্তী প্রশ্ন একটি অঙ্কের প্রশ্ন বলা হয়েছে 0.50কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে, পার্সেন্টেজ। প্রশ্নটি হচ্ছে এটাকে দশমিকে পরিণত করতে হবে। প্রথমত আমি বলি এটা খুব একটি সোজা প্রশ্ন, তবুও যারা প্রথম যদি দেখে থাকো বা নতুন হয়ে থাকো বোঝার সুবিধার ক্ষেত্রে, পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে যে 100-র মধ্যে কত, 100-র মধ্যে এক্স পার্সেন্টেজ মানে 100-র মধ্যে এক্স, মানে 100-র মধ্যে কত। আমি বললাম তুমি কোনো পরীক্ষায় 10 নম্বর পেয়েছো, যার ফুল মার্কস হচ্ছে 100, রাইট? তার মানে হচ্ছে তুমি 100-তে 10 পেয়েছো, এটা মানে হচ্ছে কাটাকুটি করলে হচ্ছে কত, যে 1/10 অর্থাৎ 0.1%, এটা মানে 0.1%, মাত্র 0.1% নম্বর পেয়েছো। যাই হোক, এখানে ভুল হওয়ার সম্ভাবনা, এখানে দেখো অপশনগুলো কেমন অদ্ভুত এবং বিদঘুট অপশন, ঠিক আছে না? তাই খুব সুন্দরভাবে না করলে অনেকে অপশনে পড়তে পারো। তার মানে বুঝলাম পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করা। তাহলে কোথাও যদি পার্সেন্টেজ লেখা থাকে সেটাকে যদি তুলতে হয় তোমাকে, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তো তাই করি আমি। তো সুতরাং এইটার সমান লেখা যেতে পারে 0.5/100। এবার দশমিক, দেখো নিচে দুটো ঘর আছে, দুটো শূন্য আছে, যেখানে এখানে যেহেতু দুটো শূন্য আছে তাই দশমিকের জন্য আরও দুটো ঘর বাড়বে। তাহলে দশমিকে দুটো ঘর যদি বাড়ে তাহলে আমরা কি করব, দুটো ঘর বাড়িয়ে দিলাম, দুটো শূন্য নেব, দিয়ে দুটো ঘর বাড়াবো, তাহলে এইটা হবে আনসার। তাহলে 0.005। দেখো প্রথমেই কিন্তু অপশনটি দেওয়া আছে 0.005, রাইট? হয়েছে। আশা করবো এই ছোট্ট অঙ্কটি তুমি নিশ্চয় বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, যেমন ধরো আরেকটা উদাহরণ দিই আমি তোমাকে, যে 0.02% দেওয়া আছে, এখানে দশমিকগুলো ভালো করে বুঝতে হবে। তার মানে কি 0.02/100। এবার আমার কথা হলো 100 মানে হচ্ছে নিচে দুটো শূন্য আছে, এর মানে হচ্ছে যে আরও 2 ঘর দশমিক বাড়াতে হবে, অর্থাৎ দশমিকের পরে আরও দুটো ঘর বাড়াতে হবে। তাহলে এখানে কটা ঘর আছে, একটা দুটো, তাহলে আর এখানকার দুটো, তাহলে মোট হবে 4টে ঘর করতে হলে তাহলে দুটো শূন্য দরকার, তাহলে আনসার হবে এটা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে তাহলে একটা প্রশ্ন তোমাকে দেওয়া যায়। আমি প্রশ্নটা দিলাম যে 0.001%, এইটা মানে কি? দেখো প্রশ্নটি ছোট হলেও এর কিন্তু বিষ অনেক আছে, কারণ আমরা জানি সাপের বাচ্চার বিষ অনেক সময় বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো চলো এই প্রশ্নটি হোমওয়ার্কের প্রতিটি প্রশ্ন তুমি যদি সুন্দরভাবে করতে পারো তাহলে কিন্তু সেটা তোমার জন্য ভীষণ কার্যকারী। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আজকের পরবর্তী প্রশ্ন একটি অন্য ধরনের। বিষয়টি কি বোঝায়, যে 6 সেমি ব্যাসার্ধের একটি তামার গোলক। আচ্ছা, গোলক বলতে কি? গোলক বলতে ফুটবল বুঝতে পারি, তাই না? গোলক বলতে আমরা কিন্তু ফুটবল টাইপের কিছু বোঝাই। 3 ডাইমেনশন স্পেস, ঠিক আছে? 3 ডাইমেনশন, 3D মানে 3টে দিক আছে। কি কি দিক বলা সেটাকে? 3D মানে 3টে দিক, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা।
এই তিনটে দিক থাকে পাতি বাংলায়, যার পরিসীমা, ক্ষেত্রফল আর আয়তন থাকে। এক কথায় যার আয়তন থাকে তাকে কিন্তু আমরা 3D ফিগার বলে থাকি, অর্থাৎ যেখানে যার ভেতরে জল টল ভরা যেতে পারে, খালি থাকবে, তাদেরকে আমরা 3D ফিগার বলে থাকি। তো সেখানে বলেছে এবার আমরা তাহলে 6 সেমি একটি গোলক আছে, 6 সেমি ব্যাসার্ধ, ঠিক আছে, তো তাকে ট্রান্সফার করতে হবে 2 সেমিতে, তাহলে 2 সেমি ব্যাসার্ধ হয়েছে। এবার কি ট্রান্সফার হয় দেখো, এখানে কি গলালে কি সমস্যা হয়, গলালে কোন জিনিসটা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। যেমন ধরো একটা 2 লিটার স্প্রাইট, 2 লিটার স্প্রাইট আটে এমন একটি তুমি বোতলকে গলিয়ে ছোটো ছোটো বোতল করলে, তাহলে কি ঘটবে, তাহলে ছোটো হলো ধরো 4টে বোতল করলে, তুমি আমাকে বলো যে তুমি এই 2 লিটার স্প্রাইটের বোতল গলিয়ে ছোটো ছোটো 4টে বোতল করলে, তাহলে এখানে 2 লিটার যে আটতো, তাহলে এখানে কত লিটার আর 4টেতে? একেবারে ঠিক বলেছো স্যার, 4টেতেও কিন্তু হাফ লিটার করে করে 2 লিটার আটবে, অর্থাৎ আগেও যদি 2 লিটার আটতো তাহলে এখনও 2 লিটার আটবে, আর এটাকে আমরা বলি আয়তন। তাহলে কোনো জিনিসকে বা গোলককে গলালে তার আয়তনের পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয় না? এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন তোমার আসতে পারে, আয়তনের পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে আয়তনের পরিবর্তন হয় না, তার মানে আমি বলতে পারি যে মনে করলাম যে আমি কখনো গোলক করতে পারবো, সেটা একবার দেখে নিই। তাহলে এর আয়তন কত সেটা একবার দেখা যাক। আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, রাইট। 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, হয়েছে, রাইট। তাহলে আমার বড় গোলক হচ্ছে 6 সেমি আর ছোট গোলক হচ্ছে 2 সেমি। তো দুজনের আমি আয়তন বের করি, 4/3 পাই আর কিউ মানে 6 কিউ, আর এটা হচ্ছে 4/3 পাই 2 কিউ। আচ্ছা, তাহলে এইটা আর এইটা ঠিক, এইটার এইটা হচ্ছে আমার ট্রান্সফার হবে, তাহলে এইটার মোট আয়তন এইটার মোট আয়তন দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, তাই না? তাহলে আমি ভাগ করি, তাহলে সংখ্যা বেরোবে কতগুলি, মানে কতগুলি তৈরি হবে, তাহলে 4/3 পাই 6 কিউ বাই 4/3 পাই 2 কিউ হয়েছে। আচ্ছা, আমি এগুলো কেন করলাম না দেখো, এগুলো শর্টকাট আছে, আমি তোমাকে এখানে বিশ্লেষণ করছি বা ব্যাখ্যা করছি যাতে তুমি পরিষ্কারভাবে একটি অঙ্কের মাধ্যমে অনেক কিছু বুঝে যাও এবং তোমার লাইফ যেন গড়ে যায়। তাই ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে হবে না। 4/3 কাটা গেলাম, পাই পাই কাটলাম, ঠিক আছে। এবার দেখো এইটা মানে হচ্ছে 216, হ্যাঁ, আর এইটা মানে হচ্ছে 8। তো 8কে ভাগ করো, যে 8 দুগুণে 16, 7 8 56। সুতরাং দেখো 27টি, এখানে অপশন ছিল নিশ্চয়ই, এই যে 27টি গোলক কিন্তু তৈরি করা যাবে, ঠিক আছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এবার আমাদের তোমার জন্য প্রশ্ন হচ্ছে যে তুমি আমাকে বলবে, মনে করলাম যে একটা প্রশ্ন তোমার জন্য অবশ্যই ভীষণ, এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। আজকের একটি প্রশ্ন হচ্ছে যে আমাকে বলো 8 সেমি গোলককে গলালে, 8 সেমি ব্যাসার্ধের, অবশ্যই ব্যাসার্ধের হবে, তাহলে গোলককে গলালে 4 সেমি ব্যাসার্ধের কটি গোলক তৈরি হবে? এটা তোমার জন্য প্রশ্ন। 8 সেমি ব্যাসার্ধের গোলক গলালে 4 সেমি ব্যাসার্ধের কয়টি গোলক তৈরি হবে, এটা তোমার প্রশ্ন। এই প্রশ্নটি করতে কিন্তু তুমি বলবে না। চলো আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে লেখা আছে, আমি দেখে নেব প্রশ্নটি কিসের জন্য ইম্পর্টেন্ট। আমরা দেখি, যদি লক্ষ্য করি, প্রশ্নে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে? পশ্চিমবঙ্গে 5, 2, 3, 4 এই পঞ্চায়েত ব্যবস্থা, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে এখন বর্তমানে 3টে স্তর আছে। তবু পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে জেনে যাওয়া ভীষণভাবে জরুরি। প্রথমত বলি, যখন 1870 সাল পঞ্চায়েত ব্যবস্থা শুরু করা হয়। পঞ্চায়েত কথার অর্থ হচ্ছে, পঞ্চায়েত কথাটা হিন্দি কথাটাকে এঁকেছে, পঞ্চায়েত কথাটা একটি হিন্দি কথা। তাহলে এই ইনফরমেশনটা তোমার জানা হলো, মানে হচ্ছে 5 জনের সদস্য,
তাহলে 1870 সালে 5 জনের সদস্য নিয়ে হিন্দি কথা শুরু হয়েছে, ঠিক আছে। 1973 সাল পর্যন্ত 1973 সাল পর্যন্ত পঞ্চায়েতে 4টি স্তরই ছিল। তার মানে 1973 সালের পর থেকে কিন্তু তিনটি স্তর হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায়। তাহলে আনসারটি হলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? 3টি স্তর। 3টি স্তরে কী কী আছে তোমরা নিশ্চয়ই জানো, না জানার কিচ্ছু নেই। প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তাহলে প্রথম যে স্তরটি আছে তাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, এবং সেই পঞ্চায়েতের হেডকে বলা হয় প্রধান বা প্রধান বলে করা হয়। কিন্তু তারপরে আছে পঞ্চায়েত সমিতি, তাই না? পঞ্চায়েত সমিতির হেডকে বলা হয় সভাপতি, ঠিক আছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির জেলা পরিষদকে বলা হয় সভাধিপতি। তাহলে এখানে অনেকগুলো ইনফরমেশন আমাদের কিন্তু জানা হলো। আমাদের সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত, এখানে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, এসএসসি, জিডি সমস্ত ডিপার্টমেন্টের জন্য কিন্তু এখন ছেলে ভর্তি চলছে। তাই তুমি দেরি না করে আমাদের এই নম্বরে ফোন করে 7076650708 এই নম্বরে ফোন করে খুব তাড়াতাড়ি চলে এসো, কারণ আর অল্প সংখ্যক সিট আছে তোমাদের জন্য। এবং ভিডিওটি কেমন লাগছে, কি হচ্ছে, অবশ্যই আমাদের কিন্তু জানাও। চলো আমরা আরেকটি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো। হয়েছে তথ্য জানার আইন। তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয়? 1952, 1977, 2005। আমরা জানি RTI অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ইয়েস, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে কিন্তু এটি কিন্তু আমাদের আসে। তাহলে আমরা জানো যে 12 জুন, কয়েকটা ইনফরমেশন তোমাকে দেবো একে রাইট টু RTI-এর বিরুদ্ধে বা RTI ব্যাপারে। RTI 12 জুন 2005 সালে, RTI রাইট টু ইনফরমেশন 12 জুন 2005 সালে তৈরি হয় এবং 12 অক্টোবর 2005 সালে কার্যকারী হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে জানাবে এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে, এই ধরনের ভিডিও করতে পারলে তোমাদের কতটা উপকার হবে, এবং আমাদের যে কোনো মূল্যে যে কোনো ইনফরমেশন আমাদেরকে জানতে পারো বা সাহায্য করতে পারো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব না করলে পরপর ভিডিওগুলি তুমি পাবে না এবং তুমি কিন্তু অনেক কিছু মিস করে যাবে, যেটা চাকরির ক্ষেত্রে তোমার অসুবিধা হতে পারে। এবং এগুলো মিস না করলে তুমি গ্যারান্টি সহকারে এবার কিন্তু পাস করতে চলেছো, তাই মিস করো না। চলো আবার তো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।